সম্মানিত দর্শক মণ্ডলী এবং প্রিয় দেশবাসী, সংগ্রামী ছাত্র জনতা, সেই সঙ্গে আমাদের সশস্ত্র বাহিনী, সংগ্রামী অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের গৌরব উজ্জ্বল ভূমিকা রাখার জন্য। স্মরণ করছি এই মুহূর্তে এই বিজয়কে যারা ছিনিয়ে এনেছেন তাদের মধ্য থেকে তরুণ তরতাজা আমাদের অনেক ভাই, অনেক ছেলেমেয়েরা, অনেক বোনেরা, অনেক মেয়েরা জীবন দিয়েছেন। অসংখ্য হাজারের কম বেশি হাজারের কোটায় পড়েছে। শুধু তাই নয়, এদের মধ্যে থেকে হাজারে হাজারে আহত হয়েছেন, চিরজীবনের জন্য অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছেন। তারা একটি দ্বিতীয় সফল মুক্তিযুদ্ধ করতে সক্ষম হয়েছেন। তাদের এই আত্মত্যাগ দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে যারা আমরা বেঁচে থাকব কিংবা পরবর্তী জেনারেশনরা এটাকে স্বীকৃতি দিতে হবে যে এটা একটা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ ছিল। এই কথাটা জাতির প্রশাসনের কাছে, জাতির কাছে, আগামী দিনে সরকারের কাছে আমরা অফিশিয়ালি দাবি করছি প্রথমেই, কারণ আমরা প্রথম মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ছিলাম। আমার বাবা শহীদ আব্দুল কাদের এবং আমার দুই মামা শহীদ এসাক, শহীদ এলেক মহান স্বাধীনতা যুদ্ধে তারা জীবন দিয়েছিলেন। আরেক মামা যুদ্ধে পঙ্গু হয়েছিলেন। আমার তখন বয়স ছিল 9 থেকে 10-এর মধ্যে। আর ওই বয়সে এরকম একটি পরিস্থিতিতে আমি এবং আমার পরিবার অত্যন্ত কষ্টে এবং নানান ঘাত প্রতিঘাতের ভিতরে আমাদেরকে বেঁচে থাকতে হয়েছিল। সেই বিষয়টি যেমন আমার স্মরণ করছি, একই সাথে আজকের ছাত্র জনতা যেভাবে জীবন দিয়ে পরিশ্রম করে ঝুঁকি নিয়ে তারা যে অর্জনটি ছিনিয়ে আনলো, এই অর্জনকে জাতি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসাবে জাতিকে স্মরণ করার জন্য, মেনে নেওয়ার জন্য ভবিষ্যৎ সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধটি মূলত ভারতের তাবেদার সরকার, আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার। মূলত আমাদের এই যুদ্ধটা হয়েছে ভারতের কাছ থেকে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের রাজনৈতিক স্বাধীনতা, আমাদের দেশের বেঁচে থাকার অধিকার, আমাদের যে সকল অধিকার বাংলাদেশের মানুষ হিসাবে পাওয়ার যোগ্যতা রাখি আমরা, সেই অধিকার অর্জনের মুক্তিযুদ্ধ। কাজেই ভারতের অযাচিত অনেক হস্তক্ষেপ, অনেক অন্যায়, অনেক কিছুর বিরুদ্ধে বাংলার মানুষের আজকে বিজয় হয়েছে। আমি ভারতবাসীকে বলবো, এটা ভারতের জনগণের সাথে আমাদের কোনো সম্পর্ক খারাপ হওয়ার কোনো কিছু নেই। ভারত সরকার যিনি, তারা কোনো এক অকারণে তারা বাংলাদেশের সাথে শত্রুতা পোষণ করে থাকেন। আমরা বলবো তাদেরকে এই অবস্থা থেকে পরিহার করতে। দ্বিতীয়ত আমাদের আসতে হবে, এই ভারত সরকারের তাবেদার সরকার আমাদের পুরো বাংলাদেশের সিস্টেমকে নষ্ট করে ফেলেছে। আমাদের তারকা সমাজের কথা বলতে গেলে দেখবেন নির্বাচনের সময় আমাদের তারকাদেরকে তারা যেভাবে ব্যবহার করেছে একটি অনৈতিক কাজের জন্য, আমাদের খেলোয়াড়দেরকে যেভাবে ব্যবহার করেছে তারা অনৈতিক কাজের জন্য, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। প্রশাসনের কথা যদি বলি, আমাদের প্রশাসনের সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে এমন কোনো বিভাগ নাই সরকারি, সেই বিভাগে দলীয়করণ তারা করেন নাই। এক কথায় গত 15 বছরে বাংলাদেশের প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এই দলীয়করণ যে যে জায়গায় হয়েছে তা দলবাজির মাধ্যমে অন্যায় করে, অন্যের হককে নষ্ট করে অযোগ্য লোককে তারা চাকরিতে দায়িত্ব দিয়েছেন। সেই সকল দায়িত্ববান ব্যক্তিদের কার্যক্রম নতুন করে আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে দ্রুততার সঙ্গে। যারা দোষী তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। তাদের বিরুদ্ধে অবশ্যই তদন্তের মাধ্যমে তাদের অন্যায় সকল
কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে হবে। আমাদের প্রতিটি পেশার দিকে যদি নজর দেই, আইনজীবী সমাজের কথা বললে কোনো এক সময় আমাদের আইনজীবী সমাজ ছিল ঐক্যবদ্ধ, দেশের আইনের শাসনের জন্য তারা কাজ করতেন। এই 15 বছরে এই সরকার আইনজীবীদের মধ্যে দ্বিধা বিভক্তি করেছেন, এমনকি সাংবাদিক মহলের কথা বলতে গেলে একই অবস্থা করেছেন। তাছাড়া ব্যবসায়ী মহলের কথা বললে সেখানেও দেখবেন যে তারা ব্যবসায়ীদের মধ্যে একটি সিন্ডিকেট তৈরি করে দিয়েছেন সরকার নিজেই, এবং এর থেকে সরকার ফায়দা নিচ্ছেন। অন্যদিকে আপনি রাজনৈতিক দলগুলোর কথা যদি বলেন, বাংলাদেশে দলগুলো দুইটি বড় দলের মধ্যে সব দলগুলো কম বেশি তারা কোনো না কোনো দলের সঙ্গে তারা সম্পৃক্ত, হয় আওয়ামী লীগ ঘরোয়ানা দল অথবা বিএনপি ঘরোয়ানা দল। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগকে যেভাবে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছেন, আর সত্যি কথা বলতে কি তাদের যে শাসনামল দুটোই আমাদের জনগণের স্বার্থে যায়নি, মুক্তিযুদ্ধের চেতনার সাথে সত্যিকার অর্থে যায়নি। এই মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ নয়। আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের দাবিদার সেটা কিন্তু আমরা শহীদ পরিবার কখনই স্বীকার করি নাই। আমরা বলি না যে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র ধারক বাহক। আমরা এও বলি না যে আওয়ামী লীগ বাংলাদেশের এককভাবে মুক্তিযুদ্ধতে ছিলেন তারা বা করেছেন। আমি পরিষ্কার বলতে চাই, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে ভুয়া দাবি। এই বিষয়ে নুরতাজা ঐশী ভবিষ্যতে এই বিষয়ে কথা বলবে বলে আমি আশা করি। অপরদিকে পুলিশ এবং আমাদের সেনাবাহিনীর কথা যদি বলি, সশস্ত্র বাহিনীর, এদের মধ্যেও নানান রকম ত্রুটি বিচ্যুতি এই 15 বছরে তৈরি করা হয়েছে, যার জন্য আমরা বিডিআর এর হত্যা সহ অনেক জঘন্যতম ঘটনাবলী নির্বাচনে এদের ভূমিকা জাতি দেখেছে। সে সব কিছু বিবেচনা করে আমরা বলতে চাই যে ভারতের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ এবং দেশের মানুষের অধিকার নিয়ে যেই ক্ষতি শেখ হাসিনা সরকার করেছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্টভাবে আমাদের প্রশাসনের এই সকল বাহিনীরাও কম বেশি দায়ী ছিলেন। তাদের নীরবতা সম্মতির লক্ষণ ছিল। সর্বশেষ আমি যদি আসি নির্বাচনের কথায়, নির্বাচন ব্যবস্থা একেবারেই ভেঙে দিয়েছেন। সেখানে ভালো মানুষকে নির্বাচনে এনে রাষ্ট্র ব্যবস্থা ভালো করবে সেই সুযোগ কোনোভাবেই তারা এই 15 বছর রাখে নাই। এই নির্বাচন ব্যবস্থাপনার মধ্যে আমাদের জনগণকেও সচেতন হতে হবে, সাহসী হতে হবে। আজকে যেই সাহস সচেতনতার মাধ্যমে অরাজনৈতিকভাবে কোনো দলের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে ছাত্র জনতা যেই সংগ্রাম করে, যেই গণবিপ্লব করে আজকে যেই স্বাধীনতা তারা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন, এই জিনিসটি আমরা বিগত 15 বছরে কেন পারিনি? এই ক্ষেত্রে মূলত আমাদের রাজনৈতিক শক্তিগুলোই বিশেষ করে দায়ী, এবং এই দায়ীর পিছনে ছিলেন ভারত। অপরদিকে আমরা আবারও বলছি, আপনি এই সরকারের আচরণে দেখবেন ডক্টর ইউনূসের সাথে তিনি কেমন আচরণ করেছেন। আমি আব্দুর রহিম, ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য যে পরিকল্পিত যে ধারণা সরকারি টাকা ছাড়া কিভাবে তাদের করা যায়, তার বাস্তব পাইলট প্রজেক্ট কিন্তু আমি বাংলার মাটিতে মিরপুর 14 নম্বর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পে বানিয়েছি। আমি 2003 সাল থেকে এই প্রকল্পের দায়িত্বে থেকে 7 বছর নিরলস রাত দিন কাজ করে আমার বাপদাদার সম্পদ বিক্রি করে ব্যবসায়িক পুঁজি দিয়ে আজকের যে ভাষানটেক পুনর্বাসন প্রকল্প দেখছেন সেটা আমি বানিয়েছি। কষ্টটা হয়েছে, তারপরেও কেন এই সরকার আমাদেরকে দেশ ছাড়া করলো, আমাদেরকে গুম করলো, সেই বিষয়গুলো দেশবাসী নিশ্চয়ই আপনারা ইতিপূর্বে জানতেন। আজকে আপনাদেরকে বলতে চাই, এই দেশে যেই সন্তান মাথা উঁচু করে দাঁড়াতে চায়, এই আওয়ামী লীগ সরকার তাদেরকে গুম করেছে, খুন করেছে, তাদের জীবন মান ধ্বংস করেছে, তাদেরকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। এরা আমার বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে তারা নষ্ট করে ফেলেছে। সবকিছু মিলিয়ে আজ জনতা যেহেতু জেগেছে, সর্বশেষ জনতার জোয়ারে আজকে প্রশাসন বাধ্য হয়েছে জনতার পাশে দাঁড়িয়ে তাদের ভূমিকা রাখতে। থ্যাংক ইউ আমাদের এই আজকের প্রশাসনকে। আমরা আশা করব আগামী দিনে এই প্রশাসন সুন্দরভাবে বাংলাদেশ গড়তে আমাদের এই ছাত্র জনতার দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য, যেই ধারণা, যেই আকাঙ্ক্ষা,
সেটাকে যেন তারা সম্মান দিয়ে সেটা মাঠে বাস্তবায়ন করতে আসে। যেন তেনভাবে কোনো রাজনৈতিক নেতাদের হাতে যেন রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া না হয়। এখানে যোগ্য, নিরপেক্ষ, ভালো মানুষের মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকারের ধারণায় একটি অ্যাডেন্ট্রাম সরকার গঠন করে কমপক্ষে 2 বছর এই সরকার দেশকে পরিচালনা করতে হবে। যাদেরকে নেওয়া হবে এর দায়িত্বে প্রত্যেকটা মানুষ যেন পরীক্ষিত, নিবেদিত হন, এটা যাচাই বাছাই করে এই দায়িত্বে নিতে হবে। এই সরকার 2 বছর ক্ষমতায় থেকে সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন ইতিপূর্বে যারা করেছেন, আওয়ামী লীগ সহ তাদের অন্যান্য সংগঠন থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ী মহল থেকে শুরু করে অপরাধী মহল, যে যেখান থেকে আছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এই এক লম্বা যাত্রা, সেই সঙ্গে একটা সুষ্ঠু ভালো নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যে নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং ভালো মানুষ রাজনীতিতে আসতে পারবে। সেটার মাধ্যমেই আজকে যারা আত্মত্যাগ করেছেন তাদের জীবন সার্থক হবে। আর যে পরিবারগুলো আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ তাদের পরিবারের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে তাদেরকে অর্থনৈতিক সহায়তা দিতে হবে। তাদের পরিবারকে দীর্ঘমেয়াদী তাদেরকে সাপোর্ট দিতে হবে। বাকি কথাবার্তা বলার আগে আমি বলবো, দ্বাদশ সংসদ নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনা সরকার একটা বিষয় জাতির সামনে উনি দিয়ে গেছেন, অসৎ উদ্দেশ্যে করে থাকলেও এটা কিন্তু আমাদের কাছে খুব চমৎকার একটা জিনিস হয়েছে। আমি এই জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দিচ্ছি। নিশ্চয়ই আপনারা আশ্চর্য হচ্ছেন আমি শেখ হাসিনাকে ধন্যবাদ কেন দিচ্ছি। উনি আমাদের একটা বিশাল কাজ করে দিয়ে গেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন এরা কারা? আপনারা বলেন এরা কারা? যারা অংশগ্রহণ করেছিলেন দ্বাদশ নির্বাচনে, তারা নব্য রাজাকার। এদেরকে পরিচিত করে দিচ্ছেন কে? শেখ হাসিনা। আমরা নাহলে চিনতে পারতাম না তাদের চেহারা। এদের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে গর্জে উঠতে হবে। আমাদের লড়াই হবে এখান থেকে, এটা বর্ডার লাইন। এই ধরনের কুলাঙ্গাররা বাংলাদেশকে আজকের জায়গায় নিয়ে আসছে না। দ্বাদশ সংসদ নির্বাচন কখনো হতো না, আর আজকে আমাদের এই ছাত্র জনতারা এইভাবে জীবন তাদের দিতে হতো না। এই জীবন দেওয়ার জন্য তারা কিন্তু সম্পূর্ণ দায়ী। শুধু শেখ হাসিনা একা দায়ী নয়। আজকে দ্বাদশ সংসদ নির্বাচন তারা যদি নির্বাচনে না যেতেন তাহলে দামি নির্বাচন করতে পারতেন না শেখ হাসিনা, তখনই এটা ফয়সালা হয়ে যেত, দেশ একটা স্বাভাবিক রাজনীতির অবস্থায় ফিরে আসতে পারত। তাহলে শেখ হাসিনার পতন নয়, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন দ্বাদশ নির্বাচনে প্রত্যেকটা প্রার্থীকে তাদের পতন ঘটাতে হবে। আমরা প্রথম মুক্তিযুদ্ধের প্রজন্ম হিসাবে কথা বলছি, আমরা তাদের শাস্তি দাবি করছি জাতির কাছে। সর্বশেষ আমি বলতে চাই, আমাদের আগামী নির্বাচন ব্যবস্থাপনা কোনোভাবেই আপোষ করা যাবে না। এটা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যে নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুন্দর সরকার গঠন করতে সক্ষম হব। এবার আসা যাক, বেশ কিছু চিহ্নিত দুর্নীতিবাজ, এদেরকে তালিকাভুক্ত করে জাতি অগ্রাধিকার ভিত্তিতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রথম, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার হিসাবে বিগত 53 বছরে আমার পরিবারের উপরে রাষ্ট্র ব্যবস্থা কি জুলুম করেছে। আমার এই কষ্টটা আপনারা শুনবেন না? বিগত 53 বছরে আমার বাবা, আমার মামারা শহীদ হলেন, আমাদের জন্য বাংলাদেশ করে গড়ে দিয়ে গেলেন। আমাদেরকে এই রাষ্ট্র আমাদেরকে কি দিয়েছেন? তখন আমার বাবার রেখে যাওয়া সম্পদ, এই রাষ্ট্রের সাথে যারা বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, রাজনৈতিক নেতা বলেন, পরস্পর যোগ সজস করে একে অপরের সাথে মিলেমিশে
আমার পরিবারের সম্পদ ধ্বংস করেছে, আমাদের জীবনকে ধ্বংস করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের উপর জুলুম করেছে। আমরা এর উপরে ভিত্তি করে একটা উই ওয়ান্ট জাস্টিস এবং উই ওয়ান্ট Our human rights. আওয়ার হিউম্যান রাইটস ব্যাক দুটো প্রামাণ্য চিত্র তৈরি করেছি। আপনারা যারা আমাদের সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কাছে আপনারা দয়া করে ফোন করুন 016107070085 অথবা 01644462230 এই দুটির যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই নাম্বারে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, আমরা আপনাকে লিংক দিব, আপনি তখন এটা দেখতে পাবেন। এটা আমি বিশেষ করে অনুরোধ করব বাংলাদেশের ডিজিএফআই, বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, দুদক এবং যারা অপরাধ জগৎ নিয়ে কাজ করেন রাষ্ট্রীয়, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা দয়া করে এটা আপনারা দেখবেন। আর সাধারণ মানুষ, আপনারা যারা সচেতন মানুষ, আপনারা তো দেখবেন আশা করি আমাদের সাথে একসাথে লড়াই করার জন্য। আমরা দীর্ঘ সময় যাবৎ লড়াই করছি কার বিরুদ্ধে? আমরা এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। আমরা 1997 সাল থেকেই নানানভাবে তাদের সাথে আমরা লড়াই সংগ্রামে ছিলাম। এক পর্যায়ে আমরা 2010 সাল থেকে তাদের দ্বারা নির্যাতিত হয়ে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে বের করে দেওয়া হলো, আমাদেরকে দেশ ছাড়া করা হলো ছেলে মেয়ে নিয়ে। আমরা বাংলাদেশে যখন আমি ফিরে আসলাম 2 বছরের মধ্যে আমাকে গুম করা হলো, তারপরে আমাকে জেলে রাখা হলো। এক পর্যায়ে আমার উপরে আরো অনেক অত্যাচার করেছে, যেগুলো আপনারা এই ভিডিও চিত্রের মাধ্যমে জানতে পারবেন, দেখতে পারবেন। এবার আসেন কলমিলতা বাজার। এই যে আপনারা প্রধানমন্ত্রী কার্যালয় এবং জাতীয় সংসদ থেকে, সংসদের পূর্ব দিকে মাত্র 1/2 কিলোমিটার দূরে বিজয় সরণির মোড়ে কলমিলতা বাজারটি, প্রায় 1 বিঘা জায়গা। এই সম্পত্তিটি বর্তমান ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, এই কর্পোরেশনের নামে মিস্টার আতিকুল ইসলাম ও তার কর্মকর্তা কর্মচারী সিও, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সরকারের অন্যান্য রাজনৈতিক চেলাপান্ডারা তারা অবৈধভাবে দখল করে এই মার্কেটের সালামি বাবদ কোটি কোটি টাকা তারা নিয়ে লুটপাট করে খাচ্ছে। সর্বোচ্চ আদালত পর্যন্ত এই সম্পত্তির ক্ষতিপূরণ 2 মাসের মধ্যে আমাদেরকে দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু এই সম্পদের ক্ষতিপূরণ আমরা আজ পর্যন্ত পাচ্ছি না। কোনো আদালত এই ব্যাপারে কোনো কিছু ব্যবস্থা নিতে পারে নাই। বাংলাদেশের বিচার বিভাগ, জুডিশিয়ারি এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। একইভাবে এই দেশের সচিবালয়, সচিব তথা মন্ত্রী বা সিস্টেম বা প্রশাসন ব্যর্থ হয়েছে। এদেশের সংসদ ব্যর্থ হয়েছে, সংসদে এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন, দ্রুত ব্যবস্থা নিতে পারতেন। আমরা কিন্তু সবার কাছে আবেদন জানিয়েছিলাম, আমরা রাজপথে সংগ্রাম আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনের কোনো ফায়দা আসেনি। আমরা সেই জন্য দেশবাসীর কাছে বলবো, আজকে যারা রক্ত দিয়েছেন, আজকে যারা দেশের জন্য কাজ করেছেন, তাদের স্বপ্ন যেন কোনোভাবে ধূলিসাৎ না হয়, আরেকটা 3য় মুক্তিযুদ্ধ যেন আমাদের করতে না হয়। আমি জোর দাবি জানাচ্ছি, কাজে প্রত্যেকে আজকের থেকে জনগণ শপথ করেন, আপনারা সবাই সবার জায়গায় দায়িত্বশীল হবেন, সচেতন হবেন, যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। আমাদের একদিন মরতেই হবে। আমাদের সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়েছে এই আজকের এই যুদ্ধে। কাজেই শেখ হাসিনা সহ তার দলের যত লোক, যত নেতা কর্মীরা অন্যায় করেছে, জুলুম করেছে, প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। আমার একটা জানার বিষয় হলো যে আমাদের সরকারের যেভাবেই বলি না কেন, আমাদের সেনাবাহিনী ছিলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেন কিভাবে? তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো কেন? তার যে অন্যায় অবিচার, তাকে বাংলার মাটিতে বিচার করতে হতো। পালিয়ে দেওয়ার মাধ্যমে কি অর্জন করতে চাইলো সেই বিষয়টি আমার বোধগম্য নয়। আমি মনে করি এই কাজটি ভালো হয়নি। এইভাবে আর যেন কোনো ব্যাপারে ভুল না হয় কিংবা পক্ষপাতিত্ব করা না হয়, সেই ব্যাপারে দায়িত্বশীল যারা আছেন বা আগামীতে থাকবেন, তাদের প্রতি আমরা জোর দাবি করছি। আমাদের ভয়ের জায়গাটা হলো
যে আপনারা নিশ্চয়ই এর মধ্যে আবার বি টিম খেলা যেন না খেলেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার মেয়ে নুরতাজা ঐশী কিছু বলবে আপনাদেরকে। Bismillahir Rahmanir Rahim. First of all, salute to all the brothers and sisters. I mean, আপনাদের sacrifice এটা আসলে কোনোভাবেই I don't know how they are going to repay it. আমি 1971 সালে আমার দাদা শহীদ হন মুক্তিযুদ্ধে। আমার বাবা তার পরের জেনারেশন, আর আমি হচ্ছে থার্ড জেনারেশন। আমি খেয়াল করেছি, আসলে আমি ইমোশনালি আসলে বুঝতে পারছি না কিভাবে আমি আসলে জিনিসগুলো এক্সপ্লেইন করব, বাট আমি চেষ্টা করব মাই বেস্ট লেভেল টু এক্সপ্লেইন দিস থিংস। আর 1971 সালে ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা দিই, দেখেন আমি পরিচয় দিতেই ভুলে যাচ্ছি, আমি এতটা আসলে আমার ইমোশনটা আমি আসলে বুঝতে পারছি না কি বলবো। যাই হোক, আমি নুরতাজা ঐশী, আমি শহীদ মুক্তিযুদ্ধের একটি সদস্য, ফ্যামিলি মেম্বার। আমি রিসেন্টলি অ্যাডভোকেটশিপ পাস করেছি আলহামদুলিল্লাহ। মাস্টার্স করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আমি এখন একটা স্টুডেন্টও, পাশাপাশি তবে আরেকটা পরিচয় আমার ছিল রাজনৈতিক, সেটা আমি জানি না আমি কতটা কিভাবে বলবো, বাট আমি যাকে আমি নাম বলতে চাই না, যাই হোক, যাকে আমি আমার বাবার স্থানে বসিয়েছিলাম, উনি আমাকে সবসময় বলতেন যে আমি তার কলিজার টুকরা। কিন্তু উনি আমাকে আসলে কতটা তার কলিজায় বসিয়েছে বা বসায় আমি আসলে জানি না, কিন্তু আমি তাকে সত্যিকার অর্থে আমি তাকে আসলে আমার কলিজায় ধারণ করতে চাই। কিন্তু এটা আসলে আমার ভিতরে আমার ব্রেন এবং আমার হার্টের একটা ব্যাটল চলছে। আমি জিনিসটা প্রসেস করতে পারছি না। আমি যার উদ্দেশ্যে বলেছি আমি আশা করি সে বুঝবে। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে, কারণ আমি জানি না কিভাবে আমি কি বলবো, কি বলা উচিত। আমি জাস্ট আমার ইমোশনে যা আসছে আমি তাই বলছি এই মুহূর্তে। আমি বলতে চাই যে 1971 সালের মুক্তিযুদ্ধের জেনারেশন আমরা, এবং আজকে 2024 সালে আরেকটি মুক্তিযুদ্ধ হয়েছে। আমার দাদার সময়কার 71 সালের মুক্তিযুদ্ধটা ছিল পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে, আর আজকে আমার যে ভাই বোনরা জান দিল এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে, এই মুক্তিযুদ্ধটা হয়েছে আমাদের ইন্ডিয়ার এগেনস্টে অ্যান্ড আওয়ামী লীগের এগেনস্টে, আমাদের নিজস্ব রাষ্ট্রের এগেনস্টে। আমাদের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। আরেকটা মিল যেটা আমি পেয়েছি দুইটা মুক্তিযুদ্ধে, সেটা হচ্ছে আমাদের 71-এর মুক্তিযুদ্ধে, আমি আমাদের কথাটাই বলছি যেহেতু আমি এখানকার জেনারেশন, আমি তো আসলে অবভিয়াসলি দুইটাই মুক্তিযুদ্ধ, আমার বাবারা স্পেশালি দুইটা পেয়েছেন মুক্তিযুদ্ধ। তো আমাদের 71-এর মুক্তিযুদ্ধে না আমাদের কোনো ওয়েপন ছিল, না আমাদের কোনো অস্ত্র ছিল, না আমাদের কোনো ট্রেনিং ছিল সেরকম, আর নেট তো অবভিয়াসলি ছিল না। বাট আজকের দিন হুবহু সেম অবস্থা আমাদের। আমরা জি জেনারেশন, উই আর ডিপেন্ডেন্ট অন দ্য ইন্টারনেট। আমাদের মা বাবারা বলে সারাক্ষণ মোবাইলে বসে থাকি, মোবাইল টিপাটিপি করি সারাক্ষণ। আমরা একরকম একটা গাফেল জাতি, আমরা কারোর সাথে সোশ্যালাইজ করি না প্রপারলি। এই মোবাইলের ভিতর ছেলে মেয়ে কি পায় সারাদিন। কিন্তু আমরা জি জেনারেশন, আমি আসলে আজকালকার যে আমার ভাই বোনরা আমাদের সাথে যারা আছেন, ওরা যে এতটা করতে পারবে, এতটা স্যাক্রিফাইস করতে পারবে, আমার এখন হাত কাঁপছে। দেখেন আমি জানি না আমি কিভাবে গুছিয়ে বলবো কথাগুলো, কিন্তু দেখেন, হ্যাঁ একটা মুভি দেখেছিলাম ইন্ডিয়াতে, রাং দে বাসন্তী। ওই মুভিটা দেখে আমার সবসময় খালি মন বলতো যে এই মুভিটাতে যেরকম ভাবে দেখাচ্ছে যে ছেলে মেয়েরা তারা আসলে তাদের যে দেশে যে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, ইন্ডিয়ারই একটা মুভি। আজকালকার ছেলেমেয়েরা বলে ধুর এটা কি মুক্তিযুদ্ধ, কি দিছে, কি চেতনা, আমাদের তো এটাতে কিছু আসা যায় না, উই আর রিয়েলি কুল, আমরা এগুলো নিয়ে আর কি করবো, পাস্ট ইজ পাস্ট, হিস্ট্রি এটসেট্রা। বাট আজকে আমি বুঝলাম যে ওই মুভিটা আসলে মুভি না, ওই মুভিটার বাস্তবতাই আমাদের দেশে হয়েছে আজকে। আর যেখানে আমরা নেটের উপর এতটা ডিপেন্ডেন্ট, ইন্টারনেটের উপর, আমার দাদারা তো ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট ছিলেন না, কিন্তু আমরা যেখানে পুরোপুরি ইন্টারনেটের উপর ডিপেন্ড হয়ে অনেক কাজ করি, সেখানে আমাদের ইন্টারনেট হঠাৎ করে চলে গেল। নেট ছাড়া আমি মনে করি এটা হচ্ছে আমাদের সবচেয়ে স্পেশাল জায়গা। নেটের উপর নির্ভরশীল আমরা একটা জি জেনারেশন। আমরা নেট ছাড়া আমরা ওই 71-এর মতো করে আমরা যুদ্ধটা করেছি, এর জন্য আমি স্যালিউট জানাই। আই স্যালিউট ইউ অল। 71 সালের
মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের তরফ থেকে আমাদের সকলের সেলিউট আমাদের এই 2024 সালের আমার ভাই ও বোনেদের জন্য, স্পেশালি যেই ভাই বোনরা শহীদ হয়েছেন এবং যাদের পরিবার, তাদের পরিবারের আসলে ইররিপেয়ারেবল লস। এটা আর কেউ বুঝুক না বুঝুক, আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বুঝি যে আমার ভাই বোনের বাবা মারা তারা কি হারিয়েছে, তাদের ভিতরে কি চলছে। এর জন্য আমি বলছি আমি আমার ইমোশনটা এক্সপ্রেস করতে পারছি না। আমি কি খুশি হব নাকি আমি কান্না করব আমি বুঝতে পারছি না। অনেকগুলো লস আমাদের হয়েছে, এই লসের পিছনে কারা কারা দায়ী আমার বাবা অলরেডি একটু আগে বলেছে, আমি সেটা রিপিট করতে চাচ্ছি না, তারা রক্ত গরম হয়ে যাচ্ছে। আমি একটুকে বলতে চাই যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। গাইজ, তোমরা আমার ভাই বোন, তোমরা সকলে তোমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসছো। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ ইজ দ্য বেস্ট অফ অল প্ল্যানার্স, আল্লাহ ইজ দ্য ডিসপোজার অফ অল অ্যাফেয়ার্স, কোনো সন্দেহ নেই। আমি যখন এই যে আন্দোলন শুরু হয় আমি তখন একটা জিনিস মানে পোস্ট করেছিলাম স্পিরিচুয়ালি, যে মানে আমাদের নিরাশ হওয়া যাবে না, এবং আল্লাহ আমাদেরকে প্রমিস করেছেন, স্রষ্টা আমাদের প্রমিস করেছেন যে তোমরা নিরাশ হও না, তোমরা লড়তে থাকো। হ্যাঁ, অনেকটা নিরাশ আমরা হয়ে যাচ্ছিলাম, কারণ 15টা বছর আমাদের ফ্যামিলি যে লসটা সাফার করেছে, 15টা বছর। আমি এই কথা পুরো ডিটেলে বলতে চাই না, বাট উই ওয়ান্ট জাস্টিস। যে ভিডিও ক্লিপটা আমরা করেছি 1 আওয়ারের, এবং উই ওয়ান্ট আওয়ার হিউম্যান রাইটস ব্যাক, সেখানে আপনারা সবাই ইনক্লুডিং আমার ভাই বোনরা তোমরা সবাই দেখতে পাবে আমাদের উপর কেমন কি ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, মানে আমাদের সম্পদ, আরো অনেক ইররিপেয়ারেবল লস। আমার 2 ভাই বোনের লেখাপড়া হয় নাই, আমরা যে ট্রমার মধ্যে দিয়েছিলাম, আমরা সাইকোলজিক্যালি স্টেবল ছিলাম না, দেশ ছাড়া হওয়ার পর আমাদের কি হয়েছে, গুম হওয়ার পর কি হয়েছে, এগুলো সব আমরা দিয়েছি। গাইস, আমার অনুরোধ আপনারা প্লিজ 2টা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের উপর দিয়ে কি কি গিয়েছে। তখন আসেন আমরা একসাথে আমাদের দুঃখ বেটে নেই। আজকে 71-এর মুক্তিযোদ্ধা পরিবার, আমরা আমাদের ভিতরে যেটা ধারণ করছি, আজকে 24 সালের মুক্তিযোদ্ধা পরিবার একই ধরনের পেইন তারা তাদের হার্টে নিয়ে করছে। আমরা এখন থেকে একসাথে মিলে কাজ করবো ইনশাল্লাহ, নতুন দেশ গড়বো ইনশাল্লাহ একসাথে। তবে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করবো এবং সকলকে আমি ওয়ার্ন করতে চাচ্ছি যে স্পেশালি আমার ভাই বোনরা, তোমরা দেখো আমাদের দেশ কিন্তু 71-ও কিন্তু আমরা সবাই অনেক মানে সেলিব্রেট করছিলাম আমাদের ভিক্টরি, কিন্তু তোমরা ডেফিনেটলি ইউ গাইজ আর মেডিটেরিয়াস, আই নো ইউ গাইজ আর ওয়েল স্মার্ট এনাফ দ্যান মি, আমার চেয়ে বহুত গুণে তোমরা স্মার্ট। আমি টেকনোলজিক্যালি এখনো অতটা তোমাদের মতো স্মার্ট না, বাট গাইজ জিনিসটা মাথায় রাখবা, আমাদের কিন্তু অলরেডি 71-এর মুক্তিযুদ্ধে আমরা ভিক্টরি অর্জন করেছি, বাট আমাদের কেন আজকে 24 সালে এসে 53 বছরে কেন আমাদের আরেকটা মুক্তিযুদ্ধের প্রয়োজন পড়লো, সেটা আগে তোমরা রিসার্চ করো। আমরা লেখাপড়া অনেক রিসার্চ করি, এটা আমাদের মূল জিনিস। গাইস, we have to find the causes, যে কেন আমাদের আজকে আরেকটা মুক্তিযুদ্ধ করা লাগলো, একই হুবহু মুক্তিযোদ্ধা, তাহলে 53 বছর দেশ কই ছিল, কি হইলো, এটা আমাদের দেখার বিষয়। ওকে, তার পাশাপাশি আরেকটা বিষয় আছে, যেমন সম্ভবত 4 তারিখে আমি রিসেন্টলি আমাদের ছোট বোন প্রিসিলা, ওর ফ্রম নিউ ইয়র্ক, ওর একটা প্রোগ্রামে মানে she invited me to share my thoughts on the current protest that was going on. So আমি ওই প্রোগ্রামটাতে ছিলাম, and আমার সাথে আরেকটা আপু ছিল, ওর নামটা আমি আসলে নোট করে রেখেছি, ওর নাম হচ্ছে সাইমা জোহরা ঐশী। মানে she is such a brilliant soul, এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস পয়েন্টে বলছে, মানে আমি ওর ফ্যান হয়ে গেছি। ইনফ্যাক্ট প্রিসিলাই একসময় বললো যে ওর কাছে যদি গভর্নমেন্ট বানানোর পাওয়ার থাকতো ওকে বসাইতো, এন্ড আমি প্রিসিলার সাথে একমত। একটা পর্যায়ে যখন প্রিসিলা ওকে জিজ্ঞেস করলো যে আচ্ছা সাইমা জোহরা ঐশী আপু, আপনি ঠিক আছে বলতেছেন যে এদেরকে হটাইতে হবে, আমাদের একটাই দাবি, কিন্তু এই সরকারকে হটানোর পর যে আরেকজন যে আসবে, মানে সে যে ভালো হবে এটা কি গ্যারান্টি আপু? সো আমি একটু মানে অ্যাস্টনিশ হয়ে গেছিলাম, লাইক আই অলসো ডোন্ট নো দ্য অ্যান্সার প্রপারলি, লাইক আসলে কি। তখন ঐশী এত সুন্দর করে একটা মানে কথা বলছে, হয়তো আমি ওর মতো বলতে পারছি না, কিন্তু অনেকটা এরকম বলেছিল যে আপু দেখেন, মানে আমি আমার হাজবেন্ডের সাথে সংসার যদি করি, আমার যদি সংসারে হাজবেন্ডের সাথে যদি আমার মানে মিল মহাব্বত ঠিক মতো না হয়, সে যদি ভুল বুঝাবুঝি করে,
and আমাদের যদি সংসার টিকবে না এমন অবস্থায় হয়ে যায়, তাহলে ভাই আমি সবার আগে কি করবো, এই জামাই ছেড়ে দিব, এর কাছ থেকে আগে মুক্তি পাই, তারপর চিন্তা করবো হাজবেন্ড হিসেবে পরে কাকে বিয়ে করব না করব। তো সিচুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম। তা আমার কাছে কথাটা খুব মজার লেগেছে, কিন্তু এখানে একটা বিষয় আছে আমাদের, এই যে এখানে কিন্তু একরকম একটা কনফিউশন আমাদের ভিতর কাজ করতে পারে যে হ্যাঁ এদের তো ভাগাইলাম, কিন্তু এখন আসলে আমাদের করণীয় কি? আমাদের দেশটা কিন্তু এখন গাইস এমন একটা অবস্থা, আমি যেভাবে জিনিসটা দেখি আমি সেভাবে বোঝানোর চেষ্টা করছি। আমাদের দেশটা না আসলে হয়েছে কি জানো, তারা এমন ভাবে দেশটাকে ঋণগ্রস্ত করছে, দেশের প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার, তারা জুডিশিয়ারি থেকে শুরু করে মানে কি বলবো এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, মানে এমনকি তোমার যে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এভরিথিং তারা ডিস্ট্রয় করে দিয়ে গেছে। আমার কাছে মনে হয় যে লাইক একটা রেপ ভিকটিম যে থাকে, যে রেপিস্ট, একটা রেপ ভিকটিম কিন্তু অনেক কিছুর মধ্যে দিয়ে যায়, তার মধ্যে দুইটা জিনিস কাজ করে, যে আমার সাথে যে খারাপ করেছে সেই রেপিস্ট যাতে শাস্তি পায়, নাম্বার ওয়ান। আর যখন সত্যিকারই তাকে শাস্তি দেয়া হয়, মেয়েটা বা যে রেপ ভিকটিম, সে কিন্তু একটু শান্তি পেল তার ভিতর, সে যে এই যে হিল করছে, যে তার কিন্তু হিলিংটা অনেক সময় লেগে যায়, ফিজিক্যাল হিলিং বলো, মেন্টাল হিলিং বলো, এগুলো প্রচুর সময় লাগে। তো আমাদের দেশটাকে আমি যেভাবে দেখছি, পুরো রেপ করে দিয়ে গেছে, খারাপ ভাবে রেপ করে দিয়ে গেছে। এখন আমাদের দেশ রেপ ভিকটিম হিসাবে মানে যাদের যাদের সাজা পাওয়া উচিত তাদেরকে তো আমরা অবশ্যই সাজা দিব। আলহামদুলিল্লাহ শেখ হাসিনাকে এর জন্য অনেক ধন্যবাদ, সে আগের থেকে দ্বাদশ নির্বাচনে তাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছেন, আমাদের একটা হোমওয়ার্ক এক্সট্রা ছিল গাইস। সো মানে আই এম হ্যাপি, কনগ্রাচুলেশনস টু হার। বাট এই দেশ কিন্তু এখন ঋণগ্রস্ত এবং দুর্নীতি যেভাবে ছড়াইছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে তো অনেক বছর যাবত তারা নষ্ট করে দিচ্ছে। আমাদের এখনো ছোট ছোট ভাই বোন, ওদের কিন্তু শিক্ষা ব্যবস্থাটা ঠিক নাই, তাদেরকে কি সব শিখাচ্ছে স্কুল কলেজ আমরা দেখছি। এবং এই যে একটা জিনিস যে মেরুদণ্ডটা আমাদের ভেঙে দিয়ে গেছে, ইনফ্যাক্ট আমাদের যে নার্ভাস সিস্টেম দেশের, এটা পুরোটা নষ্ট করে দিয়ে গেছে। তাই এখন তোমরা যেহেতু তোমাদের কমফোর্ট জোন থেকে বের হইছই এবং তোমরা এখন ভিক্টরি হইছো, তোমাদের কিন্তু আমি বলবো এখনো তোমরা কমফোর্ট জোনে তোমাদেরকে এখনো থাকতে হবে, তোমাদের রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই এখন। কারণ এখন একটা বড় রকম রেসপন্সিবিলিটি আমাদের এই জেনারেশনের উপরে, জি জেনারেশনের উপর পড়ে। আমরা পাওয়ার কতটুকু রাখতে পারবো, কতটুকু আমরা রেসপন্সিবিলিটি, আমাদের অ্যাকাউন্টেবিলিটি, এগুলো সবকিছু দেশটা আমাদেরই করতে হবে ভাই। অনেকে রক্ত দিচ্ছে, অনেকের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা পাইছি, আমাদের এটা ভুলে গেলে হবে না। আমরা যদি আবার ৭১ যুদ্ধের পর বাঙালি যেমন গাফেল হয়ে গেছিলাম, আমরা যদি এখন আবার এরকম গাফেল হয়ে যাই গাইস, আমাদের কিন্তু আসলে আর কোনো কিছুই থাকবে না। সো এখন থেকে আমাদের একসাথে মিলেমিশে একটা প্রপার কাজ করতে হবে। আর আমি আরেকটা জিনিসও বলবো, দেখো তারা কত কিছু ইমপ্ল্যান্ট করে দিয়ে গেছে মানুষের সাইকোলজিতে, এই আওয়ামী লীগ। আমি বুঝার স্বার্থে জাস্ট বলছি, যদিও আমরা পিছনে যে ব্যানারটা দেখছো তোমরা, যে চলমান ছাত্র জনতা ও দেশবাসীদের আন্দোলনের সমর্থে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে অবৈধ সরকারকে হটিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই ব্যানারটা করেছিলাম গতকালকের আগের দিন, এবং ওই দিন আমরা একটা প্রেস কনফারেন্সও করতে চেয়েছিলাম, বাইরে বের হওয়ারও একটা আমাদের অন্যরকম একটা প্ল্যান ছিল। যাই হোক, যেহেতু সিচুয়েশন একটু পরপর চেঞ্জ হচ্ছিল, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করা লাগছিল, আমরা দুইটা ব্যানার রেখেছি এবং এই ব্যানারটা, আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম, রেডি ছিলাম। আর আমি যেখানে একটা কথা বলতাম, যদি আমি ওই দিন কথা বলতাম আর কি, তো সেটা ছিল হচ্ছে কি, আমাদের আওয়ামী লীগরা দেখো কিভাবে আমাদেরকে মানে পয়জনিং করে দিয়ে গেছে। আমরা এখন এমন হয়েছে যে মুক্তিযোদ্ধা পরিবার শুনলে আমাদের মধ্যে অনেকের কাছে মনে হয় যে ভাই মুক্তিযোদ্ধা মানে তো আওয়ামী লীগে কত মানুষ দাবি করে যে আমরা মুক্তিযোদ্ধা এটা সেটা, কিন্তু এটা কিন্তু মানে একটা কেমন একটা পচা টার্ম হয়ে গেছে আমাদের কাছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে একটা স্টিগমার মতন এই আওয়ামী লীগ দেখেন কি করছে, তারা মানুষের ভিতরে সাইকোলজিতে একটা কনসেপ্ট ঢুকাই দিছে যে মুক্তিযুদ্ধ মানে হচ্ছে মানে এর এই। তো আমরা যেটা বলতে চাচ্ছি শর্টে, মুক্তিযোদ্ধা বলতে সো কল্ড ভুয়া মুক্তিযোদ্ধা আছে একটা, আরেকটা আছে জেনুইন মুক্তিযোদ্ধা। এখন আমরা বুঝবো কিভাবে কে কি? ভুয়া মুক্তিযোদ্ধারা মনে করো তারা কোটার নামে তারা মনে করে তাদের কোটা, তাদের অধিকার, এটা সেটা, তারা একটা সার্টিফিকেট পেয়ে তারা
উই অল নো তারা কি করে আর লেনদেন না করি, বাট আমরা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, এখন আমরাই যদি বলি মুক্তিযোদ্ধা, আমাদের যদি কোনো দালিলিক প্রমাণ না থাকে অবভিয়াসলি কেউ মানবে না। তোমরা দেখবা যে অ্যাকচুয়ালি প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা আজ পর্যন্ত জাস্টিস চেয়ে 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 আসতেছে, কিন্তু তারা জাস্টিস পায় নাই। আর তোমরা এটা কখনো ভাববা না যে মানে আমরা যারা মুক্তিযোদ্ধা হিসেবে যে একটা স্টিগমা তারা দিয়ে গেছে, যেমন রেপ ভিকটিম দেখে মানুষ আমাদের কালচারে বলে যে ভিকটিমেরই দোষ, আমাদের অবস্থাটা অনেকটা এরকম হয়েছে যে আমরা যেখানে ত্যাগ করলাম, আমার বাবা তার চাইল্ডহুড পায় নাই, তার বাপকে পায় নাই। আজকে অনেক বাবারা আপনারা দেখেন সন্তান হারাইলে কেমন লাগে, অনেকেই জানে যে বাবা হারালে কেমন লাগে, বাবার ফ্লেভারটা কি সে কিন্তু জানে না, সে লেখাপড়া কন্টিনিউ করতে পারে নাই, সে দেশকে স্ট্যাবলিশ করার জন্য, লিভিং স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করার জন্য, গরিব দুঃখী মানুষদের জন্য সে পুনর্বাসন রিহ্যাবিলিট করতে চেয়েছিলেন তাদেরকে। আমরা কি পারতাম না? আমার দাদা কি পারতো না যখন মুক্তিযুদ্ধ হয়? তার তো এখানে মাশাআল্লাহ অনেক সম্পদ ছিল, তো সে কেন আজকে হাসিনা প্লেনে পালাইলো? তার কি প্লেন কেনার অ্যাবিলিটি ছিল না? সে কি একটা প্রাইভেট প্লেনে করে কি তার যান বাঁচানোর জন্য সে নেইবারিং কান্ট্রি বা ইন্ডিয়া কোথাও যাইতে পারতো না? কেন যায় নাই? কেন যায় নাই? তার কি যাওয়ার জন্য কি প্রাইভেট জেটের অভাব ছিল, না কোনো সম্পদের অভাব ছিল? সে তো যায় নাই। তারপরে আমার বাবা যে কাজগুলো করতেছিলেন, সে পারতো না বড় বড় প্রজেক্ট করতে, বড় লোকদের জন্য ফ্ল্যাট, সুইমিং পুল এটসেট্রা করতে? তার এমন কি হয়েছে যে সে তার বাপ দাদার এই যে বিল্ডিং এখন বসে আছে আমরা, বিজয় সরণি 13তলা বিল্ডিং, এটা আমার বাবা করছেন। এখানে আপনার সামনে দেখতে পারবেন বিল্ডিং এর সামনে এখানে আমাদের কলমিলতা বাজার, এটা আমাদের সম্পদ ছিল। কিন্তু এই সরকারের আন্ডারে যারা আছেন, স্পেশালি আমাদের মাননীয়, আর কি বলবো, বলতে হয় যেহেতু উনি সিনিয়র, আই হ্যাভ টু রেসপেক্ট হিম। মেয়র কি করলো আমাদের সাথে, আমরা এগুলো সব আমাদের ভিডিওতে বলেছি, কত রকম অন্যায় জুলুম নির্যাতন আমাদের হয়েছে। সো ওই দিকে না যাই, আমার বাবা যে গরিব দুঃখী মানুষদের জন্য যে একটা পুনর্বাসন করছিল, সেখানে তো সে কোনো ব্যাংক লোনও নেয় নাই, সে তো সরকারের কাছ থেকে একটা টাকাও নেয় নাই। শুধু সে চাইছিল যে গরিব দুঃখী মানুষরা কেন তারা স্লামে থাকবে, কেন তারা বস্তিতে থাকবে, তারা কেন একটা ফ্ল্যাট ওন করতে পারবে না, নিম্নবিত্ত মানুষরা কেন একটা ফ্ল্যাট ওন করতে পারবে না। আর এটা শুধু খালি ফ্ল্যাট দেওয়া না, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা লাগে, হাসপাতাল, কমিউনিটি সেন্টার, স্কুল, কলেজ, আমাদের নিজস্ব বিদ্যুৎ প্ল্যান্ট ছিল, সেখানে আমরা বিদ্যুৎ প্রডিউস করতাম, পানি, এভরিথিং। আর যেই সেফটি মেজার্স আমরা নিতাম, আমার আব্বু একটা রোমিং নাম্বার করা ছিল, সে দুনিয়ার যেখানেই থাকতো সেখান থেকে সে তখনকার সময়, আমি 2007 সাল, 8 সাল, 9 সালের কথা বলতেছি, তো তখন যখন আমরা প্রজেক্টে আমরা 7 বছর ছিলাম, 2003 থেকে 2010 পর্যন্ত আমরা 7 ইয়ার্স আমরা প্রজেক্টে ছিলাম। সে আমাদেরকে ওই ধুলাবালি বস্তিবাসীরা যেভাবে থাকে আমাদেরকে সেখানে নিয়ে আমরা ওদের সাথে খেলা করতাম। আমরা সবাই মাইনর তখন, আমরা ওইখান থেকে স্কুলে যা, কেন আমার বাবা পারতো না গুলশান বনানীতে আমাদেরকে রেখে ওখানে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাটের কাজ করতে? সে তার নিজের ফ্যামিলিকে নিয়ে ওখানে কেন গেছে? ধুলাবালির মধ্যে থেকে যাই হোক, আমার একটা ভাইয়ের একটু প্রবলেমও হয়েছিল, তখন ওকে ট্রিটমেন্ট করানো লাগছে, বাট আমাদেরকে এখানে নিয়ে আসছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তার উপর কি হলো, আমাদের যত রকম বিনিয়োগ ছিল এই প্রজেক্টটা শেষ করতে দেয়ই নাই, বেআইনি ভাবে আমাদেরকে কি করলো, প্রজেক্ট ছাড়া করলো। প্রজেক্ট ছাড়া করার পর আমাদেরকে দেশ ছাড়া করলো, একটা পরে, তাও আমাদের কোন রকম কোনো, আর এগুলো সব বলা হয়েছে। হ্যাঁ, লুটপাট কি আছে, সরি, মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আমি একটু বলি। হ্যাঁ শিওর, তুমি একটু রেস্ট পানি খাও। হ্যাঁ, আর দর্শক মন্ডলী, এই যে মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার, আরেকটা বলে কি স্বাধীনতার চেতনার সরকার, আপনার এই শব্দগুলোর সাথে আমরা এমনভাবে মেনে নিয়েছি, মনে হয় যেন আওয়ামী লীগ এগুলোকে ওন করে। প্রকৃত অর্থে আওয়ামী লীগ কিন্তু এগুলোকে ওন করে না। আপনি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার যদি সরকার হতো আওয়ামী লীগ, তাহলে বাংলাদেশের সাথে এই বিহেভিয়ার আওয়ামী লীগের নেতাকর্মীরা করতে পারে না। আপনার ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ এবং অন্যান্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং তাদের সাথে যারা কাজ করে, তারা তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের কার্যক্রম দেখলেই বোঝা যায় এটা মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার হতে পারে না। এদের চরিত্র রাজাকারের সাথে মানায়। এখন তারা কোন রাজাকার? তারা ভারতের রাজাকার।
তাদের চরিত্র হচ্ছে আমাদের দেশের মানুষের সাথে তারা এই ব্যবহার করে। দ্বিতীয়টা আসে, বলে তারা মুক্তিযোদ্ধা বললেই আমরা অনেকেই মনে করে ফেলি যে এটা তো আওয়ামী লীগের লোকজন, মুক্তিযোদ্ধা মানেই আওয়ামী লীগ। আবার হিন্দু বলতে অনেকেই মনে করে হিন্দু মানেই তো সব আওয়ামী লীগ। বাংলাদেশে যারা হিন্দু তারা মানে সব আওয়ামী লীগ, এটা যেমন সঠিক না, ঠিক মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ এটাও সঠিক না। আপনারা দয়া করে দুটাকে মিশাবেন না। জয় বাংলা বললে আমরা কি বুঝি? এটা আওয়ামী লীগ। কিন্তু যদি পিনাকির জয় বাংলার কথা শুনি তাহলে কি এটা আওয়ামী লীগ বলে যায়? মানে এটা ফিনিশ, জয় বাংলা করে দেবো মানে কি তুমি ফিনিশ। তাহলে প্রত্যেকটা ভাষার রূপান্তর ঘটেছে। তা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা মনে করেন আওয়ামী লীগ যে বাজার বানাচ্ছে, যে ইমেজ তৈরি করতে চায়, ভুয়া ইমেজ, এটা আপনারা ঠিক পিনাকির মতো বলতে হবে জয় বাংলা মানে যেরকম, সেই জয় বাংলা ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের। এখনকার জয় বাংলা হাসিনা এখন জয় বাংলা হয়ে গেছে, এটাই মাথায় রাখবেন। আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা কিন্তু জয় বাংলা বলবো না, জয় বাংলা বলবো হাসিনা জয় বাংলা হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। কারণ আমাদের সংস্কৃতি তৈরি করতে হবে, আগামী তৃতীয় মুক্তিযুদ্ধের জন্য আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে। সেখানকার বাচ্চারা কি বলবে? সেই জন্য আপনাদেরকে সবাইকে, যারা সাংস্কৃতিক মনা আছেন তারা চিন্তা ভাবনা করেন, নতুন মেসেজ নিয়ে আসেন। এই যে তারা এমন কিছু ফুটপ্রিন্ট রেখে গেছে, এইগুলো ভেঙে দিতে হবে। মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ নয়, জয় বাংলা মানে আওয়ামী লীগ নয়। এগুলো তাদের বাপদাদা সম্পত্তি ছিল না, তারা এটাকে নষ্ট করে ফেলছে। অতএব আপনার হাতে যদি ক্যান্সার হয় আপনি কি করবেন? কেটে ফেলতে হবে হাত। তো জয় বাংলা কেটে ফেলেন। এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, এটাকে আমরা আর রাখতে চাই না জয় বাংলার ভার। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক সময় নিয়ে আজকে কথা বলেছি। আপনাদের সবাইকে আমরা স্যালুট জানাচ্ছি আবারও। আপনারা দয়া করে আমাদের স্যালুট নেবেন। আমাদের কথাবার্তায়, আমরা যেহেতু ভুক্তভোগী পরিবার, আমাদের কিছু আবেগ থাকতে পারে, আপনারা দয়া করে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আগামীতে আমরা লড়াই করব, সংগ্রাম করব, আপনাদের সবাইকে নিয়ে করব। আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করছি, রাজনৈতিক একটা আদর্শ নিয়ে। আমাদের আদর্শটা ছিল ভেরি সিম্পল, বাংলাদেশের যত সুষ্ঠু ন্যায় পরায়ণ মানুষ, ন্যায় বিচারক মন মানসিকতা, যারা দেশপ্রেমিক, যারা কোনোভাবেই দুর্নীতির সাথে জড়ায়নি, দক্ষ যোগ্য, এই সকল মানুষকে নিয়ে আমরা একটি প্যানেল তৈরি করে আগামী নির্বাচনে আমরা জাতীয়ভাবে নির্বাচনে যাব এবং সেই নির্বাচনে আমরা সরকার গঠন করে দেশবাসীকে আমরা দুইটি মুক্তিযুদ্ধের স্বাদ আমরা তাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেব। আপনারা আমাদের ফেসবুকে ঢুকবেন, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ, আপনারা আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।